পৌঁছেছেন, ইতিমধ্যেই এসে পৌঁছেছেন মাননীয় সব্যসাচী দত্ত বিধায়ক, এসে পৌঁছেছেন বহুত দিনের সাথী মাননীয় রামচন্দ্র সিং মহাশয়, আমাদের মধ্যে এসে পৌঁছেছেন এবং আরো আসবেন সমস্ত মানুষ শুভানুধ্যায়ী। আজ প্যান পরা অবস্থাতে রঙিন দেখেছিলাম এই আমার স্ট্রিটের এই খবর শুনছি, তখন অনেক মানুষ, অনেক প্রাজ্ঞ রাজনৈতিক নেতা মন্ত্রীরা বলছেন যে আমি আজকে বা আমরা আজকে কিরকম ভাবে সারা বিশ্বে আজ জর্জরিত আমার একটা ভারাক্রান্ত হৃদয়, আমরা ব্যথিত হয়েছি 30শে জুলাই। সেই ভারত মিত্রের একটি সুন্দর আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন জনপ্রিয় বিধায়ক মাননীয় সভ্য। চলে যাওয়া মানে বন্ধন ছিন্ন করা আত্ম রজনী, সাদা চুরি আর শীতকাল হলে তো সেই কালো জটক আর গলায় থাকতো একটি সুন্দর চেন। এই দৃশ্য দেখেই তো আমরা বড় হয়েছি। 31শে ডিসেম্বর পূর্ববঙ্গে, সেখানেই তার জন্ম। অনেকগুলো বছর বাংলাদেশের, কিন্তু উনি খুব জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন। সে কথা আমি অভিজিৎ দেব এবং আমার বন্ধু সুমন রায় চৌধুরী, আমরা দুজনেই আজকে এই নৌকোতে আমরা বসবো, এই ভারাক্রান্ত নৌকো তরণীতে। একদিকে আমি বই খাবাইব, আরেকদিকে সুমন রায় চৌধুরী বই। কখন যে পৌঁছবো আমরা জানি না, তবে সেই আজকের এই মুহূর্তে সামাজিক দূরত্ব বলে কিছু থাকবে না। সামাজিক দূরত্ব করে সবাই আমরা এগিয়ে আসছি, শুধুমাত্র সেই মানুষকে শ্রদ্ধা জানাতে। সুমন, আমাদের মধ্যে তিনি মাথার উপরে রয়েছেন, তারই দেখানো পথে আমরা আগামী দিনে এগিয়ে। ধন্যবাদ। প্রথম কথা, আপনার প্রশ্নটা ঠিক নয়। আমি ওনার রাজনৈতিক সতীর্থ কোনোদিন ছিলাম না, ওনার আশীর্বাদ মূল্য ছিল। আর আমরা আজকে সেই নক্ষত্রের নাম সমুদ্রনাথ মিত্র। তিনি চলে গেছেন ঠিকই, কিন্তু আমাদের হৃদয়ের প্রতিটি তন্ত্রিতে তন্ত্রিতে আমরা যারা এখানে সমস্ত গুণমুগ্ধ মানুষ আছেন, পথ চলতি
ভালোবাসে, রবীন্দ্রনাথের গানকে ভালোবাসে। সেই রবীন্দ্রনাথেরই একটি গান আমরা বাজাবো। রবীন্দ্রনাথের সেই গানটি আপনারা সারা রাত ফোটাকতা দেখুন, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য নয়, কোনো আজকে কি বলবো আমি নিজেই। বিধায়ক শ্রী সব্যসাচী দত্ত এবার আপনাদের সামনে স্মৃতিচারণ করবেন। পরিচালক, মঞ্চে উপস্থিত প্রতিবৃন্দ, সময় মিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু বলার জন্য আসিনি। আয়োজক তিনটি সংগঠনের আমি এই আশা নিয়ে এসেছি যে তারা, আমরা যারা রাজনীতির কর্মী তার বাইরেও ওনার যে সামাজিক কার্যকলাপ, ব্যক্তি জীবন সম্পর্কে ওনারা যেভাবে কেমন কার্য করেন দেখার জন্য আমি এসেছি, ওনার বাড়িতে এসেছি। ফলে সমস্ত ক্ষেত্রে ওনাকে কেন্দ্র করে যে কাজের বিভিন্ন ক্ষেত্র আছে রাজনীতি ছাড়া, সেখানে যারা আমরা যেমনভাবে জড়িয়ে আমরা তার করার জন্য আয়োজকদের বিশেষ ধন্যবাদ অভিনন্দন জানাবো। সেখানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য একথা বলে প্রয়াত সময় মিত্র স্মৃতির প্রতি আর একবার শ্রদ্ধা জানিয়ে
আমি আমার কথা শেষ করছি। যারা দাঁড়িয়ে রয়েছে আমরা বসার জন্য অনুরোধ করছি, আসন ফাঁকা আছে কিছু। আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন স্মৃতিচারণের প্রথম বক্তা ছিলেন সব্যসাচী দত্ত। তিনি হয়তো অনেক কিছু বলবার জন্যই এসেছিলেন এবং সব্যসাচী যার দুটো হাত একসঙ্গে চলে। শ্রদ্ধা অনুষ্ঠানের সার্থকতা। আসুন আমার বন্ধু সঞ্চালক সুমন, প্রাক্তন সাংসদ পৌরপিতা শ্রী প্রকাশ উপাধ্যায়কে স্মৃতিচারণ করার জন্য আমাদের মধ্যে শ্রী নীলাঞ্জন মিত্র এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও আরো অনেক আমাদের সহকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। একে একে সবাইকে আমরা ডাকতে পারবো, একটু সময় লাগবে আমাদের। বিভিন্ন দলে নেতৃবৃন্দ যারা আছেন, শ্রদ্ধাভাজন উপস্থিত আছেন, আমার মা ও বোনেরা, আজকের সময় মিত্র এমন একজন মানুষ ছিলেন যার প্রতি সমস্ত দলের সাথে শ্রদ্ধা বলুন, ভালোবাসা বলুন, সেটা ছিল। সেই শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আজকে সবাই এখানে উপস্থিত হয়েছে। আমি শুধু সামান্য কথা যেগুলো বারবার মনে পড়ছে সময় মিত্র সম্বন্ধে। আপনি জানেন আমার বাড়ি বসিরহাট, বাদল ভট্টাচার্য জানেন। 1967 সাল শ্রী স্বর্গীয় বিকেশ্বর চন্দ্র সেন মহাশয় প্রথম বসিরহাট থেকে ক্যান্ডিডেট হলেন বিধানসভা। সেখানে ভাস্কর বাবু ছিলেন ওনার বন্ধু। বসিরহাটে যে সেই রাজনীতিটা কাকে বলে, বসিরহাটে যে প্রথম তৈরি করলেন সাংগঠনিক ক্ষমতা কাকে বলে, তখন তো আমরা অনেক ছোট ছিলাম, কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছিলাম, রাজনীতি সারা পশ্চিমবাংলায় উঠে যার সংগঠন আছে, সেই 67 সালের কথা মনে পড়ছে। তার সাথে একসাথে 2 মাস একসাথে শুনেছি, খেয়েছি, সেই কথা এখন বারবার মনে পড়ছে। আসুন 2005 কলকাতা কর্পোরেশনের প্রথম দাঁড়ালাম আমি, এবং সেই যে ঘটনাগুলো আমি বোধহয় টিকিট পাবো না, কিন্তু নবেন মিত্র বলেছিল যে 29 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট হবে প্রকাশ উপাধ্যায়। বাদল বাবু জানেন সেই যে অবদান, আজকে আমি কাউন্সিলর হতে পেরেছি যার জন্য তার নাম সমীর মিত্র। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 2005 আমাকে জবরদস্তি করে খুব দখল করে হেরে গেলাম। তারপর এলাম সমীর মিত্রের কাছে, একটা কথা বললো, প্রকাশ তুমি সামান্য ভোটে হেরেছো, তুমি যদি জনগণের মধ্যে থাকতে পারো কর্পোরেশনের ভোটে, যার অনুপ্রেরণায় আমি কংগ্রেসের, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হলাম। ডাক্তার সুবোধ দেব আপনারা জানেন 35 বছরের কাউন্সিলর, তাকে আমি 285 ভোটে পরাজিত করলাম, প্রথম নির্বাচিত হলাম। এবং সেদিন তিনি বলেছিলেন তুমি খাটো আরো বেশি ভোটে উঠবো। এবং আমি কলকাতা কর্পোরেশনে আক্রমণাত্মক ভূমিকা নিয়েছিলাম, যেগুলো মানুষের কথা সেইগুলো বলবার চেষ্টা করেছিলাম। সময় মিত্রের অনুপ্রেরণা, বারবার তার নামটা মনে করছি, যা কিছু হয়েছে, যা কিছু করেছি, ওই লোকটার জন্য তার নাম সময় মিত্র। তো 2010-এ আমি তো কলকাতা কর্পোরেশনে, আপনারা সাংবাদিক বন্ধুরা জানেন, যে কোনো তোলপাড় করতাম, সারদা থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আজকে আমি তোলপাড় করেছিলাম বলে 2015 সালে আমাকে তৃণমূল সরকার হারাবার জন্য আজকের বিধায়ক পরেশ পালকে আমাকে দাঁড় করিয়ে দিল, যাতে আমার মুখটা বন্ধ করে দেওয়া হয়। বিশ্বাস করুন, একমাত্র লোক বলেছিল প্রকাশ তুমি নার্ভাস হবে না, তুমি জিতে আসবে। সেই 285 ভোটে নির্বাচিত হওয়ার পর বিধায়ক পরেশ পালকে 8755 ভোটে জিততে হবে। কার জন্যে?
শ্রদ্ধা জানিয়ে তার স্মৃতিচারণ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ প্রকাশ দাকে, খুব আবেগতাড়িত একটি বক্তব্য, একটি স্মৃতিচারণ উনি করলেন। আমরা ধন্যবাদ জানাই প্রকাশ দাকে। এবার আপনাদের সামনে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শ্রী দেবাশিস পাইন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ, শ্রী দেবপ্রসাদ রায়। हेलो हेलो अरे बाबू ये सुनो ना, हमारा प्रोग्राम में क्या बोले সভায় উপস্থিত अरे इधर कोरोना पूरे पकड़ গুরুজনেরা, সুধীজন, মা ও বোনেরা, সোমেনদার পরলোক গমনের পরে যে মা দুর্গাকে একদিন তার দুই মেয়ে লক্ষ্মী আর সরস্বতী, शहर जाएंगे ना, आपको कोई दिक्कत नहीं তো মা है লক্ষ্মীকে বললেন তুই যখন এ ঘর থেকে ও ঘরে যাস ये जगह बना लो তখন বেশি সুন্দর দেখায়। আর সরস্বতীকে বললেন তুই যখন বসে থাকিস তোকে বেশি সুন্দর দেখায়। আমি লিখেছিলাম যদি আমাকে কখনো সোমেনদা প্রশ্ন করতেন কিছু, সম্ভবত সেটি বসিরহাট নয়, বীজপুর। বীজপুরে বিজয় সেন প্রার্থী ছিলেন। আমি তখন সোমেনদাকে চিনি না, আমি কলকাতাও চিনি না। ঘটনাটা 1967 সালের। আমি তখন ছাত্র পরিষদ করি জলপাইগুড়িতে। কংগ্রেসের একটি পত্রিকা বের হতো, জনসেবক। সেই পত্রিকার প্রথম পাতায় পড়লাম বিজয় সেনের গণনায় যখন বিজয় সেন পরাজিত হচ্ছে, গণনা কেন্দ্র ছেড়ে অনেকে যখন চলে গেছে, সোমেনদা অকুত ভয় সেই গণনা শেষ পর্যন্ত উপস্থিত থেকে গণনা শেষ করে যখন বেরিয়েছেন, বিরোধী দলের, শাসক দলের দুর্বৃত্তদের হাতে লাঞ্ছিত নিগৃহীত হয়েছেন ভীষণভাবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এ রাজ্যের চেহারাটা বদলে দিয়েছিল। ফলে ধীরে ধীরে বাড়ি ফিরতে পেরেছিলাম, কিন্তু অত সহজে হয়নি। 71-এ ইন্দোরে যুব কংগ্রেসের জাতীয় সম্মেলন, ফিরে এসেছি। মধ্য কলকাতা জেলা যুব কংগ্রেসের সভাপতি নারায়ণ কর হ্যারিসন রোড আমাদের মোড়ে ট্যাক্সি করে নামিয়ে দিয়ে বললেন মিঠু যাই। জানতাম না সেটাই তার শেষ যাওয়া হবে। পরের দিন সকাল 10টায় বাড়ির ভেতরে প্রিয়দা বললেন এই সন্ত্রাসের মাঝখানে দাঁড়িয়ে যুব কংগ্রেসকে মধ্য কলকাতায় যদি কেউ, শারীরিক শক্তি কমে আসছে কিন্তু মানসিক শক্তি কমেনি। আমি বলেছিলাম কংগ্রেস এই রাজ্যে এখন অদূর ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে পারবে না। কেন এত পরিশ্রম করছো? কেন এত নিজেকে কষ্ট দিয়ে কখনো বাঁশবেড়িয়া, কখনো তমলুক, কখনো কাঁথি চলবে? সেই উদাহরণকে সামনে রেখে দলকে জড়িয়ে ধরে যেন বলতে পারি সোমেনদা আছি, তোমার স্মৃতি, তোমার অতীত, তোমার প্রদর্শিত পথ আমরা স্মরণ করে উপস্থিত রয়েছেন, তাদেরও আন্তরিক ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন শ্রী দেবব্রত সরকার।
একটু তাড়াতাড়ি সোনালিয়ার স্মৃতিচারণ করতে হবে। আমি একটা কথাই বলি, সোনালিয়া যেখানে থাকুক তার আত্মার শান্তি কামনা করি। এবং তার পরিবার, বন্ধু, তার সাথে সহকর্মী যারা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, শ্রী প্রদীপ ঘোষ মহাশয়কে আমরা শ্রদ্ধা জানাই। এবার আপনাদের সামনে একটা ছোট্ট ইতিহাস, পারিবারিক এবং সামাজিক ইতিহাস, একটি আলেখ্য পড়ে শোনাবেন আজকের অনুষ্ঠানের সহ সঞ্চালক সোমেন্দ্রনাথ মিত্র, সোমেন মিত্র ছোটদা। কিভাবে পরম্পরায় এলেন সোমেন্দ্রনাথ মিত্র তো একদিনে হয়নি। অনেক বক্তারা আছেন, ছোট্ট করেই বলি। আমি যেইটুকু যশোর জেলা নয়রা সাব ডিভিশনের অন্তর্গত, নড়াই সাব ডিভিশনের অন্তর্গত এবং কোলোরা গ্রাম বাংলাদেশের, সেখানে সেই সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলেন, বাড়ির সমস্ত ভালোবাসাতে বড় হতে লাগলেন। কিন্তু সেই দেশভাগের পর সেই বাংলাদেশ থেকে কলকাতায় চড়ে এলো, বোধহয় সম্ভবত 1951 কি 52 সাল। সেটি স্কুল ফাইনাল পাস করলেন সেখান থেকে, তখন তো স্কুল ফাইনাল, এবং রাজনীতি করছেন এবং সেই সঙ্গে রাজনীতিতে শুরু করছেন, আবার সমানভাবে পড়াশুনো করছেন। তারপর সেখান থেকে সিটি কলেজে সায়েন্স কলেজে সায়েন্স নিয়ে পড়লেন, সেখান থেকে আবার ল নিয়ে পড়াশোনা করলেন। আমি যতটুকু জেনেছি ব্যবসা করলেন, কি প্রেসের ব্যবসা করলেন। কোথায়? 45 আমার স্ট্রিট। এবং সেখান থেকে আমি যতটুকু বিধানসভা নির্বাচনে বীজপুর ইলেকশনে একটা বিরাট গুরু দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল এবং সেই দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেছিলেন। তার ফলে বিজেশ সেনের চোখে পড়ে গেল। 2017 সালে তিনি পার্লামেন্টে রেজিগনেশন দিয়েছিলেন, রেজিগনেশন দিয়ে তিনি ফিরে এসেছিলেন আবার মাতৃগৃহে, মাতৃভূমির মতো সেই ভারতের জাতীয় কংগ্রেসে। 2018 সালে আবার তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতির রূপে অলঙ্কৃত করেছিলেন, আসন অলঙ্কৃত করেছিলেন এবং আমৃত্যু পর্যন্ত। ঠিক এরকম ভাবেই ছোট্ট করে তার ইতিহাসটি বলবার চেষ্টা করলাম। তাই আসুন এবার আমি আবার আমার সহ সঞ্চালক সুমনের কাছে মাইক তুলে দিচ্ছি। সুমন রায়চৌধুরী। বহু সাধারণ মানুষ, বহু অনুগামী আমাদের প্রয়াত নেতার আজকে এই স্মরণ সভায় এসে উপস্থিত হয়েছেন। 45 স্মৃতি কথা আমাদের মধ্যে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। একটু আগে বিধায়ক শ্রী তন্ময় ভট্টাচার্য উপস্থিত রয়েছেন, পিডিএস এর প্রতিষ্ঠাতা সম্পাদক শ্রী সমীর প্রতিতুল্য এই মুহূর্তে এসে উপস্থিত হলেন শ্রী রাহুল সিনহা মহাশয়, সর্বভারতীয় সম্পাদক ভারতীয় জনতা পার্টি। এছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। আমরা সবাই অল্প অল্প করে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের ছোট ভাই, অত্যন্ত স্নেহভাজন, যার পিতৃবিয়োগ হয়েছে, সেই রোহন মিত্র আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। এবার আপনাদের সামনে স্মৃতিচারণ করবেন শ্রীমতী। বিশেষ করে আজকে আমি উদাত্ত কণ্ঠে বলতে পারি, অন্য কোনো নেতার মধ্যে আমি সেই গুণটা কিন্তু এখনো পর্যন্ত দেখিনি, যে সোমেন মিত্র এমন একজন ব্যক্তিত্ব যিনি আমাদের মহিলাদের আগে বাড়িয়ে দিতেন এবং মহিলাদের অত্যন্ত সম্মান দিতেন। সেই একজন মানুষের সঙ্গে কাজ করতে পেলাম। তোমাকে জেলা ঘুরতে হবে। আমি পরের দিন তার কথা শুনে কুচবিহার দিয়ে জেলা ঘুরতে আমি শুরু করেছিলাম এবং যখনই তাকে যে সভায় মিটিংয়ে আমি দেখেছি তখনই তাকে
আমি পেয়েছি এবং তিনি এসে আমাদের সেই সভায় তিনি উপস্থিত থেকেছেন। এমন কোনো নেতা আমি এখনো পর্যন্ত দেখিনি যে ডাক দিয়ে যাকে আমি পাইনি, আমাদের কর্মী সভায় হোক, আমাদের কোনো সম্মেলনে হোক, যে কোনো মিটিংয়ে হোক, যে একমাত্র সবাইকে আমি সেইভাবে পেয়েছিলাম। তিনি একজন বড় রাজনৈতিক নেতা ছিলেন। আজকের এই সভার আয়োজন হয়েছে, প্রতিবেশী যারা তাকে অন্তর দিয়ে ভালোবাসতেন, অঞ্চলের গ্রাম যুবক যুবতীরা যারা তাকে অন্তর দিয়ে ভালোবাসতেন, যারা প্রচুর স্নেহ পেয়েছেন, প্রচুর আন্তরিক তিনি পাশে দাঁড়াতেন। তিনি যেমনি একাধারে রাজনৈতিক নেতা ছিলেন, ঠিক ভাড়া থেকে কারো দাদা, কারো কাকা, কারো জ্যাঠা, কারো বন্ধু সংগঠনের ছোট ভাইয়েরা এসছেন, সেভেন স্টারের ভাইয়েরা এসছেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিপ্রদাস চক্রবর্তী, প্রভাত তিওয়ারি, ডক্টর নির্মাল্য ভট্টাচার্য, প্রমোদ পাণ্ডে, মানস মধ্য কলকাতা জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্রী মানস সরকার, বড়বাজার জেলা কংগ্রেসের সভাপতি শ্রী মহেশ শর্মা, অনেকেই উপস্থিত রয়েছেন। এবার আপনাদের সামনে স্মৃতিচারণ করবেন মাননীয় বিধায়ক শ্রী তন্ময় ভট্টাচার্য। ভারতীয় জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গ প্রদেশের সভাপতি শোভন মিত্র স্মৃতির প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার স্ত্রী আমার বৌদি শিখাদি, তার একমাত্র পুত্র রোহন, তার পরিবারের সমস্ত সদস্য, তার দল ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজ্যের সমস্ত কর্মী সমর্থক দল, এই আমস্টিক অঞ্চলে তার গুণমুগ্ধ অজস্র মানুষ বর্ণমত নির্বিশেষে তাদের সকলের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। রাজনৈতিক মেরুতে আমাদের অবস্থান ভিন্ন ছিল। বিমর্ষব্রত সময় এই যুদ্ধে নাম সে ধারায় সুমেধার সাথে সক্ষতার কথা না, আমার সাথে সুমেধার আলাপ করার অদ্ভুত হয়। ছাত্র আন্দোলন ছেড়ে যুব আন্দোলনে যোগ দিয়েছি তখন এই ব্যাংক অফ ইন্ডিয়া বৌবাজারের মোড়ে একটি সভা হচ্ছে। খুব স্বাভাবিক, সভার চরিত্র কংগ্রেস বিরোধী। সেই সভায় আমি ছিলাম বক্তা। আমি বক্তৃতা করলাম। বক্তৃতা করে নেমে ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে আমি দাঁড়িয়ে আছি, তখন আমার গাড়ি ছিল না। কোন রকম ভাবে সেন্ট্রাল অ্যাভিনিউতে যাব, তারপরে সেখান থেকে বড়বাজারের দিকে ফেরা, বাস ধরবো, মেট্রো ধরবো, এরকম করবো একটা কিছু। হঠাৎ একটা তার আগে কোনোদিন শোভনের সঙ্গে সরাসরি কথা আমি বলিনি। যখন সোমেন্দা বিধায়ক, জ্যোতি বোস পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, বিধানসভার অধিবেশন দেখতে গেছিলাম একদিন, পুলিশ বাজেটের উপর আলোচনা ছিল। কংগ্রেস দলের পক্ষ থেকে সোমেন্দা বলেছিলেন। সোমেন্দার ভালো বক্তা হিসাবে খুব সুনাম আছে এমনটা আমি শুনিনি, কিন্তু বিধানসভার অধিবেশনে সোমেন্দার করা সেই বক্তৃতাটা আমার মনে করিয়েছিল যে কোথায় বিধানসভা, লোকসভা এই জাতীয় জায়গায় বক্তৃতা এমনই হওয়া উচিত। হাততালি হওয়ার বক্তৃতা না, তথ্য নির্ভর সেই বক্তৃতা আমাকে আপ্লুত করেছিল। কিন্তু সরাসরি কথা আমি বলি, হঠাৎ সামনে এসে একটা গাড়ি দাঁড়ালো, গাড়িতে বসে আছেন শোভন মিত্র, একজন গাড়িটা খুলে আমায় বললেন উঠে আসুন। কিছু চাকরবঙ্গ বিকল ভাব কাটিয়ে শরীরের আমি খুব হাসতাম, বললাম সবই তো আপনার বিরুদ্ধে বললাম। একটি অসাধারণ মূল্যবান কথা বলেছিলেন সোমেন্দা। আমি যখন বললাম সবই তো আপনার বিরুদ্ধে বললাম, সোমেন্দা
আমাদের ধর্মনিরপেক্ষতা ঔষধে রক্ষা করবার স্বার্থে যা কিছু আমাদের দেশে গড়ে উঠেছে দেশকে ভালো রাখবার জন্য, সেই সমস্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে রক্ষা করবার স্বার্থে যতটুকু আমাদের দেশের মানুষ মাথা তুলে দাঁড়িয়েছে, সেই মাথা তোলা দাঁড়ানো মানুষগুলোর মাথার নেতা, সত্যিকারের যোগ্য একজন মানুষ, অল্পকালের ভিতর সুরঙ্গের শেষে যে আলোর সন্ধানটা আছে, সেই আলোটা দেখাতে পারা একটা মানুষ, ওই আলোর দিকে আরো অনেকদিন হাত ধরে সঙ্গে করে হেঁটে নিয়ে যাবে পারার মতো একটা মানুষ। চলে আমরা সবাই শোভেন্দার থেকে শিখেছি যারা, শোভেন্দার স্মৃতিকে স্মরণে রেখে যে কাজ শোভেন্দা করছিলেন সেই কাজকে পূর্ণ করার মধ্য দিয়ে শোভেন্দার প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা আমরা প্রদর্শন করতে পারব। শোভেন মিত্র অমর রবে। আমাদের ব্যাখ্যাত থাকবে এবারে স্মৃতিচারণ করতে আসছেন, এর মধ্যেই এসে পৌঁছেছেন আমাদের মধ্যে আজমল খান, দীপিকা মৃধা, প্রদীপ ঘোষ এবং সজল ঘোষ। এবারে স্মৃতিচারণ করবেন মাননীয় প্রদীপ ঘোষ। 1967 সালে শোভেন্দার সঙ্গে আমার পরিচয়। সেন্ট পলস কলেজে পড়তে এসেছিলাম 1967 সাল থেকে। জানেন না অনেক সেই সব ঘটনার সাক্ষী কথা আমাদের ছিল। সবচেয়ে বড় কথা যেটা, তিনি সবসময় ছোটদের সঙ্গে করে নিয়ে আরো বড় বড় নেতৃত্বকে, আরো ছেলেদের রাজনীতিতে তোলবার জন্য চেষ্টা করেছিলেন। প্রথমেই আমি একটা কথা বলি, 1950 অন্যরা থাকলে, ছোটরা থাকলে আগে তাদের খাইয়ে শোভেন্দা, তারপরে সেই সময় হোম সেক্রেটারি হচ্ছে মনীষ গুপ্ত, আর কলকাতা পুলিশের নগরপাল বি.কে. সাহা। সেই সময় সিটি কলেজে সজল পড়ত, একটা অশান্তি হয়েছিল, পুলিশ গ্রেপ্তার করেছে। বহু চেষ্টা শোভেন্দা করেছে, বহু চেষ্টা করেও পুলিশ কমিশনার বি.কে. সাহাকে খোঁজ করতে পারছে না। অনেক রাত্রিরে খোঁজ পেল। মনীষ গুপ্ত শোভেন্দার বন্ধু ছিলেন, এত ভালোবাসতেন শোভেন্দা সজলকে। আরো একটা কথা, এখানে শোভেন্দার ভাই, ছোট ভাই বসে রয়েছে, তার বিয়ের ব্যবস্থা হয়েছিল, একটু অশান্তি হয়েছিল, অনেক লোক সে পারেনি। ঠিক তারপরের দিন ভোরবেলা তিনি আমার ফোন করছেন, নীলু আমার যতদূর মনে হচ্ছে তুমি কিন্তু খেয়ে যাওনি, খাওনি। আমি চুপ করে লোকেদের সঙ্গে একসঙ্গে বসে খাবো, তোমাকে আসতে হবে। আমি এসেছিলাম। শোভেন্দার মা তিনি আমাদের খাবার বেড়ে দিলেন, আমরা খেলাম। ভারতবর্ষের বহু রাজ্যে তার সঙ্গে নির্বাচন, তাদের সঙ্গে ঘুরতাম, তাদেরকে নিয়ে আমি ঘোরাতাম। সেই নির্বাচনে কোনো অশান্তি হয়নি, কিন্তু কয়েকজন সাংবাদিক, যে সাংবাদিকদের আর কোনো লেখার কিছু নেই, খাবার আর জোটে না, তারা কুৎসা করছে। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, কুৎসা করে শোভেন মিত্রকে ছোট করা যাবে না। যারা কুৎসা করছেন তারা নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যাচ্ছেন, আগামী প্রজন্মের কাছে ছোট হয়ে যাচ্ছেন। আমি ঘৃণা করছি তাদেরকে। শুধু একটা কথা বলতে চাই, দীর্ঘ বক্তৃতা করতে চাই না। অনেক লড়াই একসঙ্গে লড়েছি, দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি, কখনো পক্ষে কখনো বিপক্ষে,
কিন্তু একসঙ্গেও আছি, কিন্তু কোনোদিনও ছেড়ে পালিয়ে যায়নি। আমার স্ত্রী যখন বিয়োগ হলো, সোমেনদা তখন আমার বাড়িতে এসে বসে রয়েছিল, ওনার স্ত্রী শিখা মিত্র এসে বসে রয়েছে। হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম নিচে বাড়িতে, ওনার জোর করে আমাকে উপরে পাঠিয়ে দিলেন, ডাক্তার ডাকালেন আমার ছেলেকে দিয়ে, সজলকে দিয়ে। ভাবা যায় না। সোমেনদা বাবা আমাকে অত্যন্ত স্নেহ করতেন, অত্যন্ত স্নেহ করতেন। সোমেনদা না থাকলেও এখানে এসে আমরা তার সঙ্গে গল্প করতাম। সোমেনদাকে ছোটটা কেন বলা হতো আমি জানি না, সেই কথাটা ঠিক বলছেন না। শত ঘোষকে তখন বর্দা বলে ডাকা হতো, শত ঘোষকে প্রফুল্লকান্তি ঘোষকে, তাই সোমেনদাকে ছোটটা বলা শুরু হলো। এখানে সব্যসাচী বসে রয়েছে, সব্যসাচী চক্রবর্তী, বিধায়ক সব্যসাচী দত্ত বিধায়ক। তার প্রথম নমিনেশন সরলেকে আমার হাত দিয়ে হয়েছে, সব্যসাচী স্বীকারও করে। সোমেনদা যেমন আমাদের শিখিয়েছিলেন, তোমরা যেমন উঠেছ, তোমাদের নিজের ছেলে মেয়েদেরও তুলে নিয়ে আসতে হবে। আমরা সে কাজ করে চলেছি এখনো। কোথায় আছি কোথায় নেই, কিন্তু সোমেনদা না থাকলেও সোমেনদা আমাদের হৃদয় থেকে মুছে যাবে না, কেউ মুছতে পারবে না, পারবে না, পারবে না। সোমেনদাকে আবার আমার প্রণাম জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম। নমস্কার। আমাদের মধ্যে বহুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন মধ্য কলকাতা জেলা কংগ্রেসের নেতা নীলাংশু মুখার্জি। ভীমবাড়িতে এসছেন 48 নম্বর ওয়ার্ডের সকল সাথীদের নিয়ে। যারা বাজমাল খান উপস্থিত রয়েছেন, নবকুমার পাল উপস্থিত রয়েছেন, প্রাক্তন সাংসদ শ্রী কুণাল ঘোষ উপস্থিত রয়েছেন, শ্রী শতরূপ ঘোষ উপস্থিত রয়েছেন, শিবাজি সিংহ রায়, শ্রী রাকেশ সিং, শ্রী ত্রিদীপ চ্যাটার্জি, শ্রী অনুপম ঘোষ সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ, শ্রী সন্তোষ মিশ্রাজি উপস্থিত রয়েছেন, শ্রী জয়প্রকাশ মজুমদার। এবার আমরা অনুরোধ করব শ্রী রাহুল সিনহা মহাশয়কে স্মৃতিচারণ করার জন্য। আজকের এই সোমেনদা স্মৃতিচারণ সভায় মঞ্চ উপস্থিত বহু গুণীজন মানুষ এবং আমার সামনে সোমেনদার অতি প্রিয়, সোমেনদার অতি ভক্ত গুণগ্রাহী শ্রোতৃমণ্ডলী। সোমেনদার সাথে পরিচয় বহুদিন আগের হলে 8 বছর আগে থেকে সোমেনদার সাথে আমার ঘনিষ্ঠতা হওয়ার সুযোগ। এবং প্রথমেই আমি সোমেনদাকে একটি বিষয়ে ভাগ্যবান বলব যে বেশি বয়সে গারস্থ ধর্ম পালন করবার জন্য তিনি এগিয়ে এলেন, কিন্তু তার পরিবারের কাছে গিয়ে আমি অবাক হয়ে গেছি। যেমনি তার স্ত্রী তেমনি তার সুযোগ্য পুত্র। আমি মনে করি স্ত্রী এবং পরিবারের পুত্রের ভাগ্য হিসাবে সোমেনদার একজন সুদীপ্ত পুরুষ ছিলেন। প্রতি বছর আমার জন্মদিনের অনুষ্ঠানে সোমেন মিত্র হাজির থাকবেই থাকে, প্রত্যেকবার কতবার পর্যন্ত ছিলেন। এবং সোমেনদার সাথে বহু কাছ থেকে মেলার আলোচনা করবার সুযোগ হয়েছে, কারণ এখানে যারা মঞ্চে বসে আছেন তাদের প্রায় অধিকাংশই সোমেনদার ঘরানার লোক, কিন্তু আমি কিন্তু এই ঘরানার সাথে বিন্দুমাত্র পরিচিত নই। ঘরানার দিক দিয়ে পুরোপুরি বিপরীত মেরুর আমি লোক, কিন্তু বিপরীত মেরুর লোক হওয়া সত্ত্বেও সোমেনদার ব্যবহার, সোমেনদার আর্থিক কুশলতা আমাকে মুগ্ধ করেছে। এবং আমি মনে করি কংগ্রেস দলের তো ক্ষতি হল নিশ্চয়, কিন্তু রাজনীতির একটি বড় ক্ষতি হল এটাই, রাজনীতি বাংলার রাজনৈতিক মঞ্চে একজন মিশুকে নেতাকে আমরা
নেতা অনেক থাকে, কিন্তু মেশার ক্ষমতা থাকে না, সবার সাথে মিলিয়ে চলার ক্ষমতা থাকে না, যে ক্ষমতা সোমেন মিত্রের ছিল। এবং সোমেন মিত্র দক্ষতা আমি দেখেছি, যেটা তিনি রপ্ত করেছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তায় উনি বলতেন অমুক জায়গার অমুক তমুক জেলার অমুক লাইন দিয়ে আমার দল বলে যেতে পারতেন। এটাই সোমেনদার সবচেয়ে বড় কুশলতা মনে হয়। তাই আজকে সোমেনদা কার্যকর্তাদের মধ্যে এত প্রিয়, জনমানুষ এত প্রিয়, অন্য রাজনৈতিক দলের নেতাদের কাছেও ব্যক্তি হিসাবে প্রিয় মানুষ, বিশুদ্ধ মানুষ। সেই কারণে আমি মনে করি যে রাজনীতির মত পথ আলাদা হলেও ব্যক্তিগতভাবে আমি একজন আমার ঘনিষ্ঠ দাদাকে হারালাম। কারণ 9 বছর ধরে সোমেনদার সাথে অতি ঘনিষ্ঠ সম্পর্ক আমার হওয়ার সুযোগ হয়েছে, বহু আলাদা বসেছে। সেই সমস্ত দিক দিয়ে আমি মনে করি সোমেনদা যে স্নেহ আমাকে দিয়েছে, যেভাবে সোমেনদা আমার সাথে ব্যবহার করেছে, এবং ওনার পরিবার, ওনার পুত্র যেভাবে আমাকে গ্রহণ করেছে, আমি সোমেনদা সহ এই পরিবারের কাছে কৃতজ্ঞ। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, পরম করুণাময় ঈশ্বর সোমেনদার আত্মার সদ্গতি করুন এবং তার পরিবার এই শোক সহ্য করে সঠিক পথে, সোমেনদার আদর্শের পথে চলার শক্তি পাক। এইটুকুই নিবেদন। সোমেনদা আমাদের সবার মধ্যে, সবার ভিতরে জীবিত থাকবে। ধন্যবাদ। মহাশয়, ছোট ভাই তপব্র ঘোষ আর যারা যারা মঞ্চে উপস্থিত আছেন প্রত্যেককে আমাদের সশ্রদ্ধ প্রণাম। আপনাদের সামনে এবার স্মৃতিচারণ করবেন শ্রী শুভঙ্কর সরকার। নমস্কার। প্রথমেই আমি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই এমন একজন মানুষকে যার কর্মভূমি 45 নম্বর আমার স্ট্রিট। সেই আমার স্ট্রিটের প্রাঙ্গণে দল মত নির্বিশেষে তার ভালো লাগার মানুষেরা আজকে মঞ্চের নিচে আকাশ বাতাস বিদীর্ণ করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই মিলে হয়তো এই জায়গায় একটা জিনিস দেখতে পাচ্ছি, তুমি রবে নীরবে আর কে বলে তুমি নেই। তার আত্মা, তার কাজ, এ কথাই হয়তো আমাদের প্রজন্মের কাছে বলছে, মন লাগি করিও না শোক, মন রয়েছে কর্ম, রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই শেষ। এই 45 নম্বর আমার স্ট্রিটের নামটা সোমেন মিত্রের সঙ্গে সঙ্গে একইভাবে আঙ্গাঙ্গি ভাবে যুক্ত হয়ে গিয়েছে। আজকে কত কথা তার মনে করা, তাকে নিয়ে আমি ছাত্র পরিষদের সভাপতি যখন থেকে হয়েছি, তার 1996 সাল থেকে তার সঙ্গে সারা বাংলার এ প্রান্ত থেকে অন্য প্রান্তের প্রত্যেকটি প্রায় ব্লকে আমি ঘুরেছি। আমি এখানে যারা বসে আছেন অনেকেই নেতা, বাংলায় ভারতবর্ষে বহু নেতা আমরা দেখেছি, কিন্তু নেতা অভিভাবক হন, নেতা মুশকিল আসান হন, সেটা সোমেন মিত্রের মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আজকে খুব খারাপ লাগছে
যখন করোনায় সারা ভারতবর্ষ আক্রান্ত, কোনো একটা টেস্টের জন্য কিংবা কাউকে হাসপাতালে ভর্তির জন্য 30শে জুলাইয়ের পর থেকে সংকটে পড়লে কার কাছে ফোন করব, কার কাছে বলবো? এই অঞ্চলের মানুষের কাছে সৌমেন মিত্র সম্পর্কে বলার কিছু নেই, কিন্তু আমার মনে হয় রাজনীতিতে নিজের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে অন্যকে দোষারোপ না করে, যেদিন 98 সালে লোকসভা হারলেন 3টের সময় আমি আমার স্ত্রীর বাড়িতে পৌঁছলাম, সৌমেনদা রেজিগনেশন দিচ্ছেন, আমি বললাম এর মধ্যেই অনেক মানুষেরা আসছেন, আর সেই জন্যই তো সেই মানুষটি মিত্র তো মিত্রদের জন্য। এবার শতরূপ ঘোষ, মাননীয় আব্দুল মান্নান এবং এসে পৌঁছেছেন অমিতাভ চক্রবর্তী। এবারে স্মৃতিচারণ করবেন শতরূপ ঘোষ। যারা এখানে আছেন শ্রী সৌমেন মিত্র অসংখ্য অনুগামীরা, আমার কতটা সৌমেনদা স্মৃতিচারণা করার সাজি আমি জানি না। হ্যাঁ, খালি আমি দু একটা স্মৃতি আপনাদের সঙ্গে ভাগ করছি। আমার সাথে সৌমেনদার প্রথম আলাপ হয় 2016 সালে বিধানসভা ভোটের আগে, যখন কংগ্রেস এবং আমরা বামপন্থীরা আমরা একসঙ্গে সেবার ভোটে লড়ি। আমাদের স্বাভাবিকভাবে বহু পুরনো একে অপরের পরিচিত বন্ধু ছিলেন। ওনার সাথে প্রথম আলাপে আমি ওনার কাছে আবদার করি যে আমি জানি আপনি প্রচারে ব্যস্ত, তবু যদি আপনি বসবায়, উনি এক কথা এটা শুনে আমাকে বলেন যে তুমি এখনই দুটো টেক লিখে দাও, আমি এই দুদিন যাব। তারপরে যেদিন ওনার আসার কথা, প্রথম মিটিংটা আমার মনে আছে ঠাকুরিয়াতে যেখানে ইন্ডিয়ান অয়েলের অফিসটা তার ঠিক উল্টো দিকে বিজেপি মিটিংটা ছিল। যেদিন মিটিংটা হওয়ার কথা সেদিন মুষলধারে বৃষ্টি হয়েছে, তার আগে প্রবল বৃষ্টি। এবং সৌমেন মিত্র আমাকে সৌমেনদা বলেছিলেন যে আমি যদি ডায়মন্ড হারবারে আমার একটা, যদি কোনোভাবে আপনি যোগাযোগ করতে পারেন, একটু যদি কনফার্ম করতে পারতাম যে উনি আসবেন কিনা, তাহলে আমরা অপেক্ষা করবো। আমাকে শিখাতেই বলেন ফোনে, আমার এখনো মনে আছে, যদি বলেন যে সাধারণত তুমি চিন্তা করো না, আমিও ওকে ফোনে পাচ্ছি না, হয়তো ট্রাভেল করছে বলে, কিন্তু আমাকে উনি বলে গেছেন যে যত রাত্রি হোক না কেন আমি কসবা হয়েই আসবো। 17 বাচ্চা ছেলে আমাকে বলেছে যেতে, আমি যত রাত্রি হোক না কেন ওখানে যাবো। তারপরে সৌমেন মিত্র আসেন এবং আপনাদেরকে আমি বলছি, আমি এখন আপনাদের সামনে যখন কথাটা বলছি 5 বছর পরে, আমি এখন তাদেরকে কাকা জায়গা বলি পাড়ায়, তারা কোনোদিন তাদেরকে আমি কোনো রাজনীতি করতে দেখিনি, কংগ্রেস বা কোনো দলই করতে দেখিনি। হয়তো তারা যে সময় হয়তো কলেজে পড়তেন, কেউ হয়তো বঙ্গবাসীতে পড়তেন, সুরেন্দ্রনাথ কলেজে পড়তেন, সে আজ থেকে 30 বছর আগে, তখন হয়তো তারা ছাত্র পরিষদ করতেন। সেই সময় সৌমেন মিত্রের সঙ্গে আমাদের আলাপ ছিল, এবং তারপরে গত 30-35 বছর তার সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। তারা সৌমেন মিত্র এসছেন শুনে তারা দেখা করতে এসছেন, মঞ্চে এসে সৌমেনদাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, এবং আমার এখনো সেই দৃশ্যটা চোখের সামনে ভাসছে। আমার প্রথম দিকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। তারা যে এসে সৌমেনদার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, ওনার সাথে কথা বলছে তা নয়, সৌমেনদা জনে জনে তাদের প্রত্যেককে নাম ধরে তাদের সঙ্গে কথা বলছেন। যে কথাটা একটু আগে আলোচনা বলছিলেন যে নামে নামে লোককে চিনতেন। এরা যাদের কথা আমি বলছি তাদের সঙ্গে গত 30-35 বছরে হয়তো ওনার কোনোদিন দেখাই হয়নি। 30-35 বছর আগে শেষ দেখা হয়েছিল। নামে নামে কাঁধে হাত থেকে জিজ্ঞেস করেন, কিরে চন্ডী কেমন আছিস, কিরে কেমন আছিস। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদেরকে বলছি, আমার কাছে আজকে সবকিছু ভুলে গিয়ে, দল ভুলে গিয়ে তারা আজকে এই স্টেজে এসে বাবাকে মনে করে, বাবার ব্যাপারে, বাবার সঙ্গে তাদের জীবনের এক্সপিরিয়েন্স এবং বিভিন্ন মুহূর্তের গল্পগুলো আজকে সবার সামনে বলে গেল। সত্যি করে বলতে লাস্ট 2 সপ্তাহ ধরে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আজকে আমাদের মধ্যে বাবা নেই। আমি এখন পর্যন্ত নিজে, তিনি চলে গেলেন সেদিন বিকেলেও আমি তার সঙ্গে কথা বলছিলাম। সেদিনও কিন্তু তিনি কালকে গৌরব গগৈর সঙ্গে কথা বলবেন, বা আজকে আমাদের মধ্যে অমিতাভ দা আছে,
সারাদিন অমিতাভতার সঙ্গে আমার একটা কথা হচ্ছিল, সেই কথার শেষটা কি হলো শুনে হেসে বলল, ভালো, এইভাবেই করতে হবে। আমার বাবা একটাই কথা বারবার করে বলতেন যখন আমার তার সঙ্গে ঝগড়া হতো, কেন সত্যি কথা বলতে গেলে 2018 যখন তাকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হয়েছিল, তা আমি কিন্তু সেটা যে তিনি সেই দায়িত্বটা নিক আমি সেটা চাইনি। কেন আমি দেখেছিলাম বাবার শরীর আর আজকের দিনে কংগ্রেস সভাপতি হওয়ার যে এনার্জিটা দরকার ছিল, যখন আমরা উত্তরবঙ্গ গেছিলাম, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, আইন ভঙ্গ যে কাজ, যে কর্মসূচিটা তিনি নিয়েছিলেন, তার শরীর আর তার মন কিন্তু এক জায়গায় ছিল না। তার মন যতই চেয়েছিল তার শরীর সেটা পাচ্ছিল না। এবং 2019 ইলেকশনের পরে যখন রাহুল গান্ধী ছেড়ে দিয়েছিলেন, সমীর মিত্র কিন্তু সেদিনকার প্রদেশ কংগ্রেস সভাপতি পদটা ছেড়ে দিয়েছিল। এআইসিসি সেটা নেয়নি, সেটা তাদের ব্যাপার। কিন্তু তারপরেও আমি দেখেছিলাম কিভাবে তার নামে তিনি এসেছিলেন, তিনি সেদিনটা বলে গেছিলেন যে সোমেনদা, আপনি কিন্তু সাবধানে থাকবেন, এরকম ভাবে বেরোবেন না। আমি তারপর বাবার জন্য মাস্ক, ফেস শিল্ড, গ্লাভস, এবং আমি এটাও বলবো যে বাবা ছিল একমাত্র প্রথম পলিটিশিয়ান বাংলার বুকে যিনি ফেস শিল্ড পরে প্রদেশ কংগ্রেস অফিসে গেছিলেন। এবং এখানে প্রদীপটা আছে, প্রদীপটা তাকে বলেছিল যে তুমি এই ফেস শিল্ডটা কোথায় পেয়েছো, আমাকে একটা ব্যবস্থা করে দাও। এবং আমাকে প্রদেশ কংগ্রেসের অফিস থেকে ফোন করে বলেছিল যে প্রদীপদা একটা ফেস শিল্ড চাইছে, তুমি একটা ফেস শিল্ড এক্ষুনি প্রদীপদার জন্য ব্যবস্থা করে দাও। তারপর মহাত্মা গান্ধী স্ট্যাচুর পাশে যেদিনকা আমাদের সোলজাররা মারা গেছিল, সেই কর্মসূচির দিনও বাবা ফেস শিল্ড পরে যখন রিপোর্টারদের সঙ্গে কথা বলছিল এবং রিপোর্টারদের বলল যে আমি যদি ফেস শিল্ডটা পড়তে পারি তাহলে তোমরাও পড়ো। 16 জুলাই তিনি একটা চিঠি লিখে গেছেন গৌরব গগৈকে। কেন বাবা কোনোদিন প্রচার মাধ্যম এবং প্রেসের সামনে তার কথা কোনোদিন বলতে চাইতো না, এবং যে চিঠিটা তিনি লিখেছিলেন সেই চিঠিটা যদি প্রেসের কাছে সেদিনই যেত তাহলে অনেক রকমের কথা হতো। তিনি সেদিনকার গৌরব গগৈকে বলেছিলেন যে যদি দরকার হয় তাকে তার জায়গায় অন্য কাউকে বসিয়ে প্রদেশ কংগ্রেসটা চালাও, কেন তার পক্ষে রোজ রাস্তায় নেমে আন্দোলন করা সম্ভব হচ্ছিল না। সেই তার শেষ চিঠি। তিনি কোনোদিন প্রেসের সামনে বেশি কথা বলতেন না। যখন করোনা ভাইরাস লকডাউনের সময় আমি ভিডিও বাইটগুলো রেকর্ড করতাম, আমি তাকে বলতাম যে তোমার যারা বিরোধী, যারা বিভিন্ন পার্টিতে আছে, তারা যখন কোনো বাইট দেয় তাদের ভিডিওগুলো ভাইরাল হয়, তাদের ভিডিওগুলো নিয়ে লোকের মধ্যে আলোড়ন হয়। তুমি এরকম কিছু কথা বলো যেতে লোক এই ভিডিওগুলো ভাইরাল হবে, বা তাদেরকে একটু ডাইরেক্টলি প্রাইভেট একটু পার্সোনাল অ্যাটাক করো। আজকে আমি বুঝতে পারছি যে সে সবসময় রাইট ছিল, কেন সে কোনোদিন পার্সোনাল অ্যাটাক বা পলিটিক্সটাকে পার্সোনালি নিতেন না। তাই আজকে এই স্টেজে প্রতিটা মানুষ তার সম্বন্ধে যে কথাগুলো বলে যাচ্ছে, তারা হয়তো বিভিন্ন পার্টি অন্য পার্টি করছে, কিন্তু তারা জানতেন বাবা কিরকম মানুষ ছিলেন এবং বাবার প্রতি তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি আর কিছু বলবো না, কেন এখানে অনেকে আছেন যারা বাবার সঙ্গে অনেক বেশি সময় কাটিয়েছে এবং অনেক বেশি জীবনের এক্সপিরিয়েন্স কাটিয়েছে।
আমি খালি 2013 থেকে ফেরার পর থেকে পলিটিক্সে আমি আসবো বাবা চাইনি, কিন্তু সেদিন যখন তিনি কংগ্রেসে ফিরে এসেছিলেন অনেকে তার সঙ্গে ফিরে আসতে পারেনি। আমি সেটা বুঝি, তাদের নিশ্চয়ই বিভিন্ন কারণ ছিল এবং সেই জন্য আমার বা বাবার কোনোদিন কারোর প্রতি কোনো রাগ বা কোনো রকমের খারাপ কোনো ভাবনা নেই। কিন্তু সেদিন আমাকে আমার বাবার পাশে দাঁড়ানোর জন্য পলিটিক্সে ঢোকার প্রয়োজন ছিল এবং আমি যতদূর পেরেছি 2018 পর 2020 শেষ দিন অব্দি যতদিন তিনি আজকেও তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি আছেন। আজকে যে সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন এবং মিডিয়া বাইক দেওয়ার যে জিনিসগুলো তিনি পছন্দ করতেন না, সেই জিনিসগুলো যদি তার মানুষদের কাছে সমন্বিত যদি করতে পারতেন, সেই চেষ্টায় আমি করে গেছি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আমার বাবাকে যে ভালোবাসা আপনারা দিচ্ছেন, যে শ্রদ্ধা আপনারা দিচ্ছেন, তার জন্য আমি আপনাদের কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। আমার মনে হয় আমরা যারা সবাই স্মৃতিচারণ করছি তার থেকে এক গুণ বেশি। যাই হোক, গ্রহণকে অনেক ধন্যবাদ আমাদের সামনে কিছু স্মৃতি করার জন্য। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় বিধায়ক জনাব আব্দুল মান্নান। উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সন্তপ্ত বন্ধু এবং সাথীরা, পরিবারের সদস্যদের, আমার সাথে প্রায় প্রত্যেকেই জানেন সোমেন্দ্রের সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমি একটা অজয় পাড়াগাঁয়ের ছেলে, জেলা রাজনীতিতে রাজনীতি ছাত্র পরিষদের সভাপতি তখন থেকে কলেজে রাজনীতি করতে করতে জেলা রাজনীতিতে একদিন ৭৮ সালে ঠিক করলেন বাবা তারানাথের মাথায় জল ঢালতে যাবেন। এবার নির্বাচিত হওয়ার সভাপতি প্রতিবাদী নির্বাচিত হওয়ার থেকে গঙ্গা জল দিয়ে সেখানে হেঁটে যাবে। আমরা জেলা ছেলেরা খুব উৎসাহিত হলাম, কারণ সোমেনদা যাবেন, পুনর্দা যাবেন, সেখানে হাঁটবেন। তখন আমাদের সভাপতি অফিসে পাঠিয়ে অফিসে দুজনে বসলেন। আমি মুসলিম ছেলে আমিও একটা প্যান্ট গেঞ্জি এবং গামছা দিয়ে দিলাম। উনি কথা বলতে বলতে সোমেনদা বললেন, তুই তো বিরাটের ছাত্র পরিষদ করেছিলি, বন্ধুবাসা করেছিস, আজকে ইন্ডিয়া কংগ্রেস আমরা যখন সবাই করছি শান্তি মহারাজ আমার জেলার নেতা জলদা এবার করতে চাচ্ছি সোমেনদা আপনাদের করতে চাইছিল, ওরা তো ভাবতেই পারে বলেছে আমি তো ভালো দেবো। অনেকে আছেন, আমি সাক্ষী আছেন জানেন, সেটি সবাই দেখা দিয়ে ছাত্র পরিষদে কিছু কাজ দিয়েছিলেন, যুব মহাসড়ক জ্ঞান সেটের ব্যাপারে দায়িত্ব দিয়েছিলেন। ঠিক আছে, এবং আমার জেলার কথা আমাদের শান্তি মহারাজ বীরেন্দ্রনাথ দাস গৌরবাদের সঙ্গে কথা বলে ভাবতেই পারেন দাঁড়া অন্যরকমের জন্য তার আগে তিনি দেশের আগে বা সোমেনদার বাড়িতে আপনাদের সাথে প্রায় যাতায়াত সোমেনদা না থাকলে তার ভাইয়ের সঙ্গে বসে গল্প করতাম, তার বাবার সঙ্গে সোমেনদা গ্রামের বাড়ি থেকে খেলে লোক, সেখানে আমাদের কোনো গাড়ি খেলবে কিছুই নেই, গ্রামের মাটির বাড়ি একদম মেঝেতে বসে খুব ভালো লাগে সরস্বতীর সময় এইসব খাওয়া যাবে। এটা সব সব ব্যাপারে কর্মীদের বাড়িতে খেলে গিয়ে তার কাম
এগুলো আলাদা করে দেখতেন না। এখানে অনেক রাজনৈতিক দলের নেতা আছে, তারা সমাজের সাথে কাজ করেছে, কংগ্রেসের ক্ষেত্রে সমাজের ব্যাপারে একটা আলাদা সমাজ ছিল, নেতা আলাদা আর দাদা একটা। আজকে তাকে আমরা হারিয়েছি, তার সঙ্গে আরো অনেক বড় যায়, অনেক রাজনৈতিক দলের নেতারা আছেন, তারা অনেকে বলবেন, তাদের অনেক অভিজ্ঞতা আছে, অনেক অভিজ্ঞতা আছে, তার সঙ্গে মেয়ার সুযোগ হয়েছে, তারাও বলবেন। আমরা বেশি ওখানে অনেক লোক প্রভাব আছে, আমার আজকে রাত্রিবেলা একটা কাজ আছে, সুবিধা নেই অনেকের কাছে তাদের আগে আমাকে বক্তব্য রাখার সুযোগ দেয় বলার জন্য। তাদের কাছে খবর চেয়ে দিচ্ছি, তারা তার অভিজ্ঞতার কথা বলে মানুষের কাছে জানতে পারবেন। ধন্যবাদ। এতক্ষণ যিনি বক্তব্য রাখলেন প্রধাতা নেতা জনাব আব্দুল মান্নানকে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজ্য বিজেপির সহসভাপতি শ্রী জয়প্রকাশ মজুমদার। উপস্থিত আমার সামনে সমস্ত যারা সোমেনদা অনুরাগী, তাদের সকলকে নমস্কার। মঞ্চের উপরে আছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যাদের বেশিরভাগই আমার থেকে সোমেনদা সম্বন্ধে অনেক বেশি জানেন। বাদলদা, প্রদীপদা, মান্নানদা বলে গেলেন। আমি সোমেনদাকে ভয় পেতাম, দীর্ঘদিন ধরে জানি ওনাকে, কিন্তু সত্যি কথা বলতে গেলে কি একটা সময় ছিল সোমেনদাকে সবাই বলতেন যে বাংলার বাপ সোমেন মিত্র, কিন্তু অন্যদের ব্যাপার জানি না। সোমেনদার সামনে গিয়ে আমি সত্যি সত্যি স্নেহ পেয়েছি, কিন্তু ভয়টা সবসময় পেতাম। আমার পিতৃদেব ছোটবেলা থেকে কংগ্রেস রাজনীতি করছেন, আমিও কংগ্রেস রাজনীতিতে ছিলাম। তিনি সোমেনবাবুর অনেক গর্ব করতেন। আমার পিসি মহিলা কংগ্রেসের সভানেত্রী ছিলেন সুপ্রীতি সান্যাল, তিনি সোমেনদার গর্ব করতেন। এবং বিজয় সিং নাহার সেই তৎকালীন নেতা, সেই সময়কার সোমেনদা এই অঞ্চল যেখানে আজকে সভা হচ্ছে সেখান থেকে আস্তে আস্তে সারা বাংলায় কর্তৃত্ব তৈরি করলেন, সেই সব গল্প শুনেছি। কিন্তু শেষকালে দিল্লিতে কিছুদিন আগে, বছরখানেক আগে দিল্লিতে তার বাড়িতে একান্তে যখন বসেছিলাম, তখন প্রথম আমার ওই সোমেনদার সম্বন্ধে বা তার সামনে ভালো থাকবে। ধন্যবাদ শ্রী জয়প্রকাশ মজুমদারকে। এবার আপনাদের সামনে সোমেনদা সম্বন্ধে যিনি সঠিকভাবে অনেক কিছু বলতে পারবেন, তার পুরোনো দিনের কথা, শ্রী প্রিয়া চৌধুরী আপনাদের সামনে তার স্মৃতিচারণা করবেন। মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ এবং মঞ্চের নিচে উপবিষ্ট মাননীয় সভানেত্রীর গুণগ্রাহীরা, আমি যাদেরকে দেখতে পেয়েছি তারা ছোট্ট ইতিহাস 2 মিনিট নেব, 1 থেকে বেশি নেব। বাংলাদেশ, ঢাকা, রংপুর, শুনলেন কথাটা? যাত্রা হয়তো অনেকের আছে, যদি শোনার ইচ্ছা থাকে দুটো শুনে যাবে। বাংলাদেশ, ঢাকা, রংপুর, আমার স্ট্রিট 44 নম্বর, পরবর্তীকালে 45 নম্বর আমার স্ট্রিট, তারপরে 2 নম্বর হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ার, তারপরে 104 ডক্টর লালমোহন ভট্টাচার্য। একটা লম্বা জার্নি, একটা লম্বা সফর, যেই সফর করতে গিয়ে
আজকে যে স্মৃতিচার অনুষ্ঠান হচ্ছে, একসময় আমিও সঙ্গী ছিলাম, বলতে কোনো দ্বিধা নেই। আজকে যে জায়গায় দাঁড়িয়ে, যে মহলে দাঁড়িয়ে, যে ব্যক্তি স্মৃতিচারণ অনুষ্ঠান আমাদের করতে হচ্ছে, বড় তাড়াতাড়ি হয়ে গেল। একটা সময় যে বাংলাকে পথ দেখিয়েছেন, একটা সময় যে বাংলার যুবকদের প্রাণের স্পন্দন ছিলেন, একটা সময় সারা বাংলা জুড়ে এই আমার স্ট্রিট কথাটাকে যিনি সারা বাংলার মধ্যে বিখ্যাত করে দিয়েছিলেন, আজকে তার ভাবতে কষ্ট লাগছে, ভাবতে দুঃখ লাগছে। আমিও আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমরাও কিন্তু তারই প্রোডাক্ট। এই কথা বলতে দ্বিধা নেই, লজ্জা নেই, দুঃখ নেই, ভয় নেই। সেই জন্য বেশি কথা না বলে তার পরিবার বর্গকে শ্রদ্ধা জানাই। এই শোক সামনে নিতে হবে আপনাদের, এবং আমাদের সোমেনদা, ছোটদা, বড় শুরুটা সোমেনদা, পরের কালে ছোটদা, শেষটা বড়। যেখানেই থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন। আমরা আপনার সাথে ছিলাম, আছি, থাকবো। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ প্রিয়াদাকে, ধন্যবাদ ভাই তমগ্ন ঘোষকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। এআইসিসি সদস্য এবং দক্ষিণ কলকাতা প্রাক্তন সাংসদ শ্রী কুণাল ঘোষ মহাশয়। ওয়াসিম ভাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, তপাদা রয়েছেন, কালীন ভাই রয়েছেন, প্রাক্তন সাংসদ শ্রী কুণাল ঘোষ। শ্রদ্ধা নিবেদন করে আমাকে সংক্ষিপ্ত স্মৃতিচারণ শেষ করছি। আমি বিভিন্ন ভূমিকার সঙ্গে দেখার সুযোগ পেয়েছি। একটা সময় সাধারণ ছাত্র পরিষদ কিংবা যুব কংগ্রেস কর্মী হিসেবে নেতার সময় মিত্রকে দেখেছি। একটা সময় সাংবাদিক হিসেবে নেতার সময় মিত্রকে দেখেছি। পথ চলতে চলতে কখনো অনুভব করেছি খুব কাছাকাছি এসে গিয়েছি এবং দাদা ভাইয়ের একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। তখন এক সময় মিত্রকে দেখেছি এবং অনুভব করেছি। আমি শিখা বৌদি, রোহন, সোমেনদার ভাইরা, তাদের পরিবারবর্গ এবং বাবা সহ যে অসংখ্য সোমেন মিত্রের অনুরাগী এবং গুণগ্রাহী রয়েছেন, দলমত নির্বিশেষে তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বাড়ি ছেড়ে হয়ে গিয়েছিলাম, এখানে একটা রেস্টুরেন্ট ছিল, আজকাল থেকে বেরিয়ে ওখানে কিছু খেয়ে চলে যাবো। পেছন থেকে টুলটুলটা ধরেছে, তুমি দাম দেবে না, আমার সিটে দাঁড়িয়ে তুমি দাম দিচ্ছ। সোমেন মিত্র পরিবারটা এইভাবে কাছে টেনে নেওয়ার পরিবার। দেখুন, আমি খুব সংক্ষেপে বলি, সোমেন মিত্র যে উচ্চতার নেতা, সোমেনরা কিন্তু বড় উপেক্ষিত এবং মিসআন্ডারস্টুড রয়ে গেলেন। সোমেন মিত্রের ঘরানা, এখানে প্রদীপদা রয়েছেন, মামলাদা ছিলেন এবং কিছুক্ষণ আগে যারা ছিলেন, হয়তো আজকে অন্য দলে অনেকে আছেন, কিন্তু তারা প্রোডাক্ট অফ সোমেন মিত্র এবং প্রোডাক্ট অফ 45 রাজা রামমোহন সরণি, আমার স্ট্রিট। একবার প্রদীপদা বোধহয় ছিলেন, মনোজদাও ছিলেন, প্রদেশ কংগ্রেসের সভাপতি তখন সময়টা আগের বার মেদিনীপুরে না মুর্শিদাবাদ কোথাও একটা কংগ্রেস কর্মীদের উপর হামলা হয়েছে, 9 দশকের কথা। টিম নিয়ে গেছেন সোমেনদা, সন্ধ্যের অন্ধকার, হঠাৎ
ইট পাথর নিয়ে আক্রমণ এবং সোমেনদা মাথা ফেটে সোমেনদা আমার সিটের উপরে কোন মিডিয়াটা দেখা পাচ্ছে না। দুদিন বাদে তবু বোঝা গেল যে সোমেনদা ঘরের দরজাটা খুলছে, গেছে কথা হচ্ছে, মাথা ব্যান্ডেজ। সোমেনদাকে বললাম যদি একটু অনুমতি দেন, একজন ফটোগ্রাফারকে একটু উপরে আসতে দেন। সোমেন মিত্রের মাথার ব্যান্ডেজ, এ তো একটা এক্সক্লুসিভ ছবি। সোমেনদা গম্ভীরভাবে বললেন, আমিও জানি এক্সক্লুসিভ ছবি, কিন্তু আমি এই ছবি বেরোক চাই না। আমি চাই লোকে জানে সোমেন মিত্র মারে, সোমেন মিত্র মার খায়, এটা আমি দেখাতে দিতে চাই না। এই হচ্ছে সোমেন মিত্র, একটা প্রবল ব্যক্তিত্ব। বুথ স্তরের কর্মী সংগঠন, কংগ্রেসের ভবন, কংগ্রেসের পত্রিকা, একটা ক্যাডার বেস ঢাঁচা দেওয়ার চেষ্টা, প্রদীপদা অভিভাবকের মতো দাঁড়ার মতো অন্যান্য মতো আমরা ছোট থেকে দেখেছি সোমেনদা পাশে ছিলেন। আজকে বিস্তারিত বলার জায়গা নয়, তবে আমি একটা জিনিস বলতে পারি একটু দায়িত্ব নিয়ে। 1997 সালের 22শে ডিসেম্বর কংগ্রেস রাজনীতির, অবিভক্ত কংগ্রেসের রাজনীতির একটা ঐতিহাসিক দিন, এবং তারপর থেকে সোমেনদাকে শুনতে হয়েছে যে মমতা দিকে সোমেনদার দল থেকে বহিষ্কার করেছিলেন। 1997 সালের 22শে ডিসেম্বর প্রদেশ কংগ্রেস দপ্তরে এআইসিসির নির্দেশে যে বৈঠকটি সম্পাদক মন্ডলী হয়েছিল, সোমেনদার সৌজন্যে একটি মাত্র সাংবাদিক হিসেবে আমি আবার গোড়া সেই বৈঠকটি বসে বসে দেখার আমার সৌভাগ্য হয়েছে। সোমেনদা পদ চাননি, সোমেনদা কিছু আঁকড়ে থাকতে চাননি। সোমেনদা মনে করতেন আমি সংগঠনের নেতা, আমি সংগঠন দেখবো, মমতা মুখ্যমন্ত্রী হবে, এই কম্বিনেশনে আমরা বাংলাকে চেঞ্জ করব। দুর্ভাগ্য নানা ঘটনা থাকে, নানা ব্যক্তি থাকে, বিষয়টা অন্যদিকে জল বইয়ে গিয়েছিল। অনেক পরে এই নিজাম প্যালেসে যখন আবার দীর্ঘদিন বাদে সোমেনদা মমতার মুখ্যমন্ত্রী, বাইরের সংবাদ মাধ্যমের ঘনঘটা মুকুলদা শোভনদা ছিল, আমি আবার ধন্যবাদ দেবো সেই সোমেন মিত্রকে এবং অবশ্যই মমতাদিকে। মুকুলদা এবং শোভনদাকে দুজনেই বলেন তোরা আমরা একটু পাশের ঘরে থাক। কিন্তু আমি, আমার সৌভাগ্য শুধুমাত্র সাংবাদিক হিসেবে নয়, কিছু ঘটনার সাক্ষী রাখার জন্য তারা দুজনে বলেন কুণাল আমাদের সামনে থাকুক, সবটা বলার নয়, সবটা লেখার নয়। মিসআন্ডারস্টুড মানুষ সোমেন মিত্র। রাজনীতিতে আপনারা তো জানবেন, আপনারা তো সোমেনদার পাড়ার লোক, আমিও পাড়ার ছেলে। ওপাশে বাড়ি, এপাশে সেই সেন্ট পলস কলেজ, ও এপাশে আমরা এখানে এসে মারামারি করছি, আর ওপাশে আমাদের থেকে একটু জুনিয়র সজল সিটি কলেজ দাপিয়ে বেড়াচ্ছে। উনিশশো 1991 থেকে 1996 কেন্দ্রের নরসিংহ রাওয়ের সরকার, সংখ্যালঘু সরকার, সরকারটা চালাতে প্রতি পদে বামে। এখানকার নেতারা সবাই বামপন্থী হয়ে গিয়েছে, তার কোনো সম্পর্ক নেই। মূলত দিল্লির এই কম্পালশনটার কারণে, কম্পালশন, আচ্ছা মনে করুন তো 96 সালে নরসিংহ রাওয়ের গভর্নমেন্টটা পড়ে গেল, জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেব না, তখন প্রধানমন্ত্রী হলেন দেবেগৌড়া। আচ্ছা যদি সিপিআইএম প্রধানমন্ত্রী করতো, সোমেনদা করতেন না। সর্বভারতীয় রাজনীতির কম্পালশন, কংগ্রেস সিপিএম এর মিটিং কাঁধে নিয়ে ঘুরে বেড়ালো বছরের পর বছর। চেয়ারে থাকতে গেলে কাঁটাটা সহ্য করতে হবে, কাঁটাটা সহ্য করেছে। আমি এই জায়গাটা
সেখানে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে সোমেনদাকে ভুল বোঝা হয়েছে, ভুল প্রচার হয়েছে। সোমেনদা খুব মিডিয়া বন্ধু ছিলেন না। কাগজে কি বেরোলো, বিরাট ছবি দিয়ে সোমেনদা প্রচন্ড প্রশংসা বেরোলো। সোমেনদা যে বিরাট খুশি হলেন নয়, আবার সোমেনদাকে খুব বেশি কেউ অ্যান্টি করলো, সোমেনদা যে ওরা পড়ে দেখতেন তাও নয়, মিথ্যে মিথ্যে যুক্ত হয়েছেন। ফলে সোমেন মিত্র, তিনি যে বাংলার সোমেন মিত্র হয়ে আছেন, তার পেছনে অন্তত আনন্দবাজার বর্তমান কাগজের কোনো ভূমিকা নেই। এটাও একজন নেতা সাংগঠনিক দক্ষতার পরিচয় দেয়। আজকে আমরা সবাই হাতে একটা ফোন পেয়ে গিয়েছি, আমার কথা আমি বলতে পারছি, আপনার কথা আপনি বলতে পারছেন, ভিডিও আমরা পোস্ট করছি। কিন্তু প্রদীপদারের সময়, সোমেনদারের সময়, যে সময়টায় তারা তাদের স্বর্ণযুগ দেখে এসছেন, ওনারা সেই জায়গায় দাঁড়িয়ে সোমেন মিত্র আছেন। তার কারণ তিনি শুধুমাত্র ওই তথ্য প্রযুক্তি নির্ভর রাজনীতিটা করেননি, দীর্ঘদিন বুঝ করে। আমি চোখে দেখেছি, জানেন, বরন্দা, পূর্ব বর্ধমান বরন্দা গ্রাম মারামারি হচ্ছে কাদের? সিপিআই এর। পরের দিন সকালের মধ্যে আমি ঘটনাস্থলে পৌঁছেছিলাম। দুপুরের পর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র গিয়ে হাজির। কংগ্রেসের নেতাদের বলছেন, তোমরা কি করছিলে? গত কয়েকদিন ধরে শুনছি এখানে টেনশন চলছে। সিপিএম বনাম নকশাল। সোমেনদার সে কি রাগ! সিপিএম বনাম নকশাল, গরিব ক্ষেত মজুরগুলো মারা পর্যন্ত এই জায়গাটা মোটামুটি একটা মুক্তাঞ্চল। এই জায়গাটা সোমেনদাকে বিরাট দুর্গ করে রেখেছিলেন। আক্রমণ হয়েছে, সেইটাকে রোখা গেল না, তিনি কংগ্রেস কর্মীদের বলছেন। আজকে এই মঞ্চেও যাদের বক্তব্য শুনছিলাম অন্যান্য দলের, কোথাও নেতা সোমেন মিত্র, মনের মিত্র সোমেন মিত্র, তারা কিন্তু অনুভব করেছেন। সেই জায়গা থেকে আজকের এই মঞ্চ 45 নম্বর আমার স্ট্রিট, বাড়িতে কত গল্প, তখনও জানি না এই অবস্থা হচ্ছে। আজকে দেখুন, আপনারা 501 টাকা নিয়ে একটি বই কিনবেন বলে সোমেনদা আমার বাড়ি গেছিলেন, বইটা কেনা বড় হয়ে গেলেন। আমি তার ছিল শান্তি কামনা করি। আপনাদের অন্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে তার ছবি, জীবন্ত ছবি আপনাদের সামনে জ্বলজ্বল করছে, ফুলে ফুলে সজ্জিত হয়ে গেছে। সোমেন মিত্র আমার স্ট্রিটের রাস্তায় সকাল সন্ধ্যে রাত্রে আর হয়তো পা ফেলে ফেলে চলাফেরা করতেন। তিনি হয়তো স্মৃতি হয়ে থাকবেন। এখানে তার একান্ত বন্ধু, তিনি উপস্থিত আছেন, কুণাল ভাই উপস্থিত আছে, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা উপস্থিত আছে, আপনারাও আছেন। আমার শুধু একটি কথা আপনাদের কাছে নিবেদন করা, দেখুন, মানুষের জন্ম হলে মানুষের মৃত্যু হবে, এটাই পৃথিবীর চরম সত্য। এই সত্য থেকে আমরা মোহ এবং তমাশ্রিত চিন্তার মধ্যে দিয়ে বারবার নিজেকে হারিয়ে ফেলে বাস্তব জীবনে ঘাত প্রতিঘাতে আমরা ক্ষত বিক্ষত হই, সব দুঃখ নিয়ে আমরা ব্যস্ত হই। কিন্তু আমাদের এই পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মগ্রহণ করে যারা এই মাটির পৃথিবীতে একটা আঁচড় কেটে যেতে পারে। মানুষ তো মৃত্যু হবে,
কিন্তু সে মানুষের মৃত্যু নেই যে মানুষ এই মাটির পৃথিবীতে দাঁত কাটতে পারে। সোমেনবাবু পৃথিবীর মাটিতে দাঁত কেটে গেছে আজ থেকে বহু বছর পর। যে আমরা যখন বড় হচ্ছে, কলকাতার বাইরে ছেড়ে স্কুল পেরিয়ে কলেজে আসছি, তখন আমি বামপন্থী ধরনের বাড়ি ছেড়ে একদম, কিন্তু ভারতবর্ষ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে নামগুলোর সঙ্গে তার পেছনে একটা যেন একটা অরা আছে। সে শুধু ব্যক্তি না, ব্যক্তির বাইরে অনেক কিছু। সিনেমায় আমরা বলি লার্জার দ্যান লাইফ, বাস্তবের থেকে অনেক বড়। এই সৌমেন মিত্র নামটা তখন এই অরাটা ছিল, মানে সৌমেন মিত্র, কবিতা গুপ্তা, জনাব রিয়াজ আহমেদ ওয়াসিম, কমলা দি আছেন শ্রীমতী কমলা দত্ত, এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শ্রী বিশ্বরূপ দে। এবার আমাদের সামনে বক্তব্য শ্রীমতী কবিতা গুপ্তা এবার আপনাদের সামনে স্মৃতিচারণ করবে। শান্তি। আজকের এই মঞ্চে অনেকে উচ্চ নেতৃত্ব গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ছোটদা জানি দেখি আমি বসে বসে খুব ব্যথিত শোকাহত যে মুখে শুনলাম ছোটদা মারা গেছেন। আমি এমন একটা জায়গায় ছিলাম, আসতে পারিনি, কিন্তু তখন কাঁদছি, অঝরে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। মানুষ ও ছোটদা, ও কালী পুজো, মানে আমি বলছি কলকাতার বাইরে, আমি বিহার কিছুদিন আগে বিহারে ঘুরতে গেছিলাম, এলাহাবাদ করে এসছে, সেই জায়গাতেও মানে সোমেন মিত্রকে চেনে না এমন কোনো ব্যক্তি নেই। এবং আপনাদের জানাই যে আজকের অকথ্য প্রকথ্য ভাবে ছোটদার ভাবে আমরা আমাদের ফ্যামিলি জড়িয়েছিলাম। সত্যি আজকে মানে আপনাদের মন থেকে বোঝাতে পারবো না, গভীর মানে গভীরতর সম্পর্ক ছিল। এবং ছোটদা যখন কংগ্রেসের হয়ে দাঁড়ায়, বুলবুলদা রয়েছে, বুলবুলদা আমার বাড়িতে গেছিল, আমি বুলবুলদাকে বলেছিলাম যথাসত্ত্ব আমার যতটুকু হবে, আমি কি রাজনীতি করে দেখবো না বুলবুলদা, আমি কিন্তু ছোটদার জন্য এগিয়ে গিয়েছিলাম। এবং আমি যখন ছোট ছোট নিজস্ব অভিজ্ঞতা, যে মানুষটা আমাদের ছেড়ে চলে গেছে, সেই ছোট ছোট অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়াই হচ্ছে স্মৃতিচারণা। এরকম অনেক কয়েকটা স্মৃতিচারণা করবেন মানুষ, অনেক অভিজ্ঞতা তার রয়েছে আমাদের প্রয়াত নেতার সঙ্গে। মানস সরকার, কার্যকরী সভাপতি, মধ্য কলকাতা জেলা কংগ্রেস কমিটি। সংক্ষিপ্ত বলবো, কেউ সোমেন মিত্র মহাশয়কে কেউ ছোটদা বলেন, কেউ বলেন সোমেন বাবু, কিছু চলতি কথা আছে, কেউ তো বলেন বড় বাবু। দুটো ঘটনা বলবো, যে দুটো ঘটনা আমার জীবনে খুব দাগ কেটে রয়েছে। তখন ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মহাশয়, অনেকবারই তার সাথে দেখা হয়েছে আমার, চিন্তা করতে হবে। তা আমি সর্দার আমজাদ আলী আর জেঠু আমরা দিল্লি গেলাম। দিল্লিতে আমরা রয়েছি 3-4 দিন থাকার পরে এতক্ষণ আপনারা মানস সরকারের মুখে কথা দিতে পারি, তার দেখানো পথে আমরা চলবো। তিনি এখনো আমাদের মধ্যে রয়েছেন, আমাদের মধ্যে থাকবেন আগামী দিনে। আমাদের আজকের এই স্মৃতিচারণে শেষ দুজন বক্তা আছেন, অল্প করে তারা দুজনেই বলবেন। একজন উত্তর কলকাতা জেলা বিশ্বরূপ দা রয়েছেন, বিশ্বরূপ দা একটু আসুন এদিকে, তপন দা একটু আসুন, আর আশুতোষ চ্যাটার্জি রয়েছেন। সবাই ঘড়ির কাঁটা অনেক দূর এগিয়ে গেছে, অনেকক্ষণ ধরে অনুষ্ঠান চলছে। সবাইকেই অনুরোধ করব, আপনারা যে 3 জন রয়েছেন মঞ্চে, তারা 3 জনেই সোমেনদার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, সামাজিকভাবে, পারিবারিকভাবে, বন্ধুত্বের দিক থেকে সবাই ছোট বয়সে। তা
সবার উপরে সোমেনদার স্নেহ রয়েছে, সেই জন্য তিনজনেই এক লাইন করে হলেও বলতে হবে আজকের দিনে। তা আমি প্রথমেই অনুরোধ করব শ্রী উত্তর কলকাতা জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্রী তপন ব্যানার্জিকে এক লাইনে কিছু বলার জন্য। ছোট ভাই অর্ঘ্য একবার মঞ্চে এলে খুশি হতাম। এবার তপন ব্যানার্জি, কার্যকরী সভাপতি উত্তর কলকাতা জেলা কংগ্রেস। ধন্যবাদ সুমন। আজ এখানে ভাবে বক্তব্য রাখতে হবে কার? আমাদের সকলের শ্রদ্ধেয় জননেতা, বিশেষ করে আমার অত্যন্ত আপনজন, আমি যাকে রাজনৈতিক জীবনে শুধু নেতা না, অভিভাবক এবং পলিটিক্যাল ফাদার হিসেবে দেখতাম, তিনি মাননীয় শ্রী সোমেন মিত্র। আমার সঙ্গে 1970 সাল থেকে আলাপ। রক্ত ধরা দিনগুলো যখন মুকুল রায় চৌধুরীর বাড়িতে উত্তর কলকাতায় কংগ্রেসি ছেলেরা কিভাবে সেন্টার পাবে, নকশালকে কিভাবে তাড়াতে হবে, এই আলোচনা চলত। আমি কিন্তু ছোট্ট তপা তখন তাদের পাশে থাকতাম। তাই আজকের এই দিনে অনেক বলার থেকেও যেটা বলি সেটা হচ্ছে, সংস্কৃত একটা কথা আছে, চলচ্চিত্রম চলৎবিত্তম চলত জীবন যৌবনম চলাচল মীরম সর্বম কীর্তি যশ স্বাধীনতি। চিত্ত চলে যাবে, বৃত্ত চলে যাবে, যৌবন চলে যাবে, বেঁচে থাকে মানুষের কীর্তি। সোমেনদা হচ্ছে সেই একজন মানুষ যার কখনো মরণ হয় না, যার কীর্তি মানুষের কাছে চিরজীবন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকে। তাই সবার শেষে বলবো, সবাই জানি মৃত্যু জীবনে আসবে একদিন, তবু সোমেনদার প্রতি আমাদের ভালোবাসা থাকবেই চিরদিন। সোমেনদা অমর রয়। ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট সমাজসেবী শ্রী বিশ্বরূপ দেব, ক্রীড়া সংগঠক সমাজসেবী বিশ্বরূপ দেব। সোমেনদার মতো মানুষের সম্বন্ধে বলা আমার পক্ষে খুব মুশকিল, কারণ আমার পারিবারিক অভিভাবক ছিলেন। আমি শুধু দুটো কবিতার লাইন দিয়ে শেষ করব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বহু কবিতা লিখেছিলেন। বিশ্বকবিকে বলেছিলেন অনেকে যে আপনি যখন থাকবেন না, আপনি যখন চলে যাবেন, কোন দুটি লাইন লেখা হবে আপনার মৃত্যু সহ্য, আপনি যখন চলে যাবেন। বিশ্বকবি বলেছিলেন যে লিখবে, এই বলে খ্যাত হোক মোর নাম, এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। অর্থাৎ আমি তোমাদের লোক হয়ে থাকতে চাই, আমি বিশ্বকবি হয়ে থাকতে চাই না। সোমেন মিত্র ছিলেন ঠিক সেই রকম, সকলের লোক, মন্ত্রী নেতা কিছুই নয়। আর বিশ্বকবি একটা কবিতার লাইন লিখেছিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মারা যাবার পর, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি পড়ে গেলে না। অর্থাৎ যে প্রাণ তুমি এনেছিলে, মরণের সাথে সাথে সেই প্রাণটা পর্যন্ত দান করে দিয়ে গেছো। অর্থাৎ যে ইচ্ছা, যে প্রাণ শক্তি, সবকিছুই মানুষের মধ্যে বিলীন করে দিয়ে গেছে। সেই সোমেন মিত্র ছিল সেই রকমই একজন মানুষ। এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। সোমেনদা যেখানে থাকুন, ভালো থাকুন, নক্ষত্রের মতো চিরদিন উজ্জ্বল থাকুন, এই প্রার্থনা করি। নমস্কার। ধন্যবাদ বিশ্বরূপদা। এখনো বোঝা যায় দেখলে যে যতজন মানুষ আসন গ্রহণ করে বসে আছেন, মাস্টার কালিমের মতন মানুষ, প্রভাত তিওয়ারিজি, পঙ্কজ চৌধুরীজি এবং আরো যত অনুগামী, ওয়াসিম ভাই, সবাই যারা এখনো বসে আছেন, বোঝা যায় যে ঘড়ির কাঁটা যতই এগিয়ে যাক, রাজর্ষি রয়েছে, আরো অনেক ছোট ভাইয়েরা রয়েছে, ঘড়ির কাঁটা যতই এগিয়ে যাক, বছর যত গড়িয়ে যাক, সময় যত পেরিয়ে যাক, আমরা আমাদের প্রিয় নেতাকে, প্রয়াত অভিভাবককে কোনোদিন হৃদয় থেকে বার করতে পারবো না। প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ যারা যারা আজকের আয়োজক এই স্মরণ সভার। আজকের এই স্মরণ সভার শেষ স্মৃতিচারণ করবেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস কমিটির সভাপতি
শ্রী আশুতোষ চ্যাটার্জি। অনেকে আজকে শ্রদ্ধেয় তাহলে কেমন? জীবন সপিয়া জীবনের স্বর পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা পরিচয়। তোমার চরণে ছয়, সত্যি তোমার চরণে ছুঁয়ে আজকের শ্রদ্ধা, আজকের ভালোবাসা, আজকের মানুষ চলে যায়, হৃদয় চলে যায়, থেকে যায় তার নীতি রীতি। এই নীতিগুলোকে নিয়েই তো আমাদের সামনের দিকে এগিয়ে চলা। আর চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আত্ম রচনা। আমাদের শতব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে, হলে পরিজন চির পরিচয়, পুনঃ বারতার বয়স পথের দেখাই নাহিব বন্ধু, ইমাকে পথে আলাপন, পথের দেখাই নাহিব বন্ধু, ইমাকে পথে আলাপন। আজ খাঞ্জলি আমরা ইতি টানলাম। যারা এসেছেন আমাদের সঙ্গে বহুভাবে সহযোগিতা করেছেন, অনেকক্ষণ ধরে আমাদের কথা শুনেছেন, যারা ছোটদাকে ভালোবাসেন, যারা তার রাজনীতিটাকে ভালোবাসেন, তারা এসেছেন, ভালোবেসেছেন, শুধুমাত্র ভালোবাসার টান আপনারা এসেছেন। উত্তর কলকাতার একটা আমাদের গল্প। আমার সিট কোথায়? আমি বললাম 45। হ্যাঁ, এখানেই হয়তো জয়। সম্প্রতি